আর ইউনূসের দিন অত্যন্ত করুণ হবে, আমি আগেও বলেছি, শেষ দিন অব্দি আমি বলে যাব। ইউনূসের মৃত্যুর আগে পর্যন্ত আমি বলে যাব যে ইউনূসের শেষ দিনটা অত্যন্ত করুণ হবে, এবং আমি সেই দিনটা দেখে যেতে চাই। আর কদিন বাদে দেখবে একটা কোন একটা ঘটনা ঘটবে, একটা হঠাৎ করে একটা এমন ঘটনা ঘটবে, কি ঘটনা আমি জানি না, একটা ঘটবে, দেখবে আওয়ামী লীগের আর সাধারণ মানুষ পুরো রাস্তায় বেরিয়ে গেছে। তখন দেখবে কাউকে আর খুঁজে পাবে না, দুদ্দার করে সব পালাচ্ছে, লুঙ্গি তুলে পালাচ্ছে। হাসিনা পুতিন বৈঠক কি হয়েছিল কিনা এটা হচ্ছে আমার মূল আলোচনার বিষয়। আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, আমি গতকাল রাতে আইনজিৎ সেন নামে একজন আছে আপনাদের ভারতীয়, উনি সাংবাদিকতা করেছিলেন এক সময়, এখন সম্ভবত জিও পলিটিক্স নিয়ে কাজ করেন, এবং ওনার সাথে আপনাদের এমআই মিলিটারি ইন্টেলিজেন্সের ভালো যোগাযোগ আছে। উনি আমাকে রাতে শিওর করেছিলেন যে শেখ হাসিনার সাথে বৈঠক হয়েছে, এটা 100% গ্যারেন্টি দিয়েছেন উনি। এবং উনি আমাকে বলেছেন যে তুমি প্রকাশ করো না, কোথায় কখন কয়টার সময় এগুলো তিনি আমাকে বলেছেন, কিন্তু প্রকাশ করতে মানা। আমি আপনার কাছে জানতে চাই কথাটা কি আসলে সত্য, যে হয়েছিল কিনা? হয়েছিল, এবং আমি খবরটা নিউজটা ব্রেক করেছিলাম। আমি অনেক নিউজই ব্রেক করেছি, তার মধ্যে এটাও একটা মেজর নিউজ, যেটা ভূ রাজনৈতিক পট পরিবর্তন ঘটার পক্ষে যথেষ্ট বড় একটা খবর হয়েছিল। সেটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। সেই যখন তুলসী গ্যাবার্ড যখন দেখা করেছিল তখনও বিতর্ক হয়েছিল, সবাই বলেছিল গুজব গুজব। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে না, সব কটাই সত্যি হয়েছে। এটাও সত্যি হবে, সময়ের ব্যাপার, ঠিক সময় বলে দেবে যে দেখা হয়েছিল কি দেখা হয়নি। পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয়, পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয় না, সেই কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে ওই বৈঠকটা হয়েছিল কিনা। হ্যাঁ, কি বলছেন? দাদা আপনি এটা ব্রেক করেছেন কালকে, আপনি যখন ব্রেক করেছেন তারপরে প্রায় 3 ঘন্টা পরে আমার কাছে নিউজটা এসেছিল। এরপরে আমি আপনার সাথে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামটা সেট করলাম, আপনাকে খুব শর্ট সময়ে ডেকে আনলাম। কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে, অনেকে কমেন্টসে লিখছে যে এরকম যোগাযোগ হইলে তো আগে এটা বলা থাকে, বা একটা রাষ্ট্রপ্রধান এরা কোথায় যাবে কি যাবে এটা লিখিত থাকে, এটা প্রচার করতে হয়। তা আপনি তো সাংবাদিকতা করেছেন সারা জীবন, আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে জবাব দেওয়া যায় বা কি বলতে পারেন এটাকে? একটা রাশিয়ার একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সঙ্গে একজন রাষ্ট্রপ্রধান দেখা করবেন, তা সেটা কি লিস্টেড আইটেমে থাকবে? না। আমি যদি থাকতাম, আমি লিস্টেড আইটেমে রাখতাম না, কারণ এটা দলিল হয়ে থাকবে। মানুষ সেই দলিলটা রাখতে চায় না, রাশিয়াও সেই দলিলটা রাখতে চায় না। আমার যতক্ষণ না খাতাপত্রে লেখা হচ্ছে ততক্ষণ সেটা প্রামাণ্য নয়। ফলে আমি দেখা করছি, কিন্তু সেটা আমি অফিসিয়ালি স্বীকার করছি না। আমার যতটা বার্তা দেওয়ার আমি দিয়ে দিলাম, আমার প্রয়োজনীয় কথা। সবকিছু লেখালেখি হয় না পৃথিবীতে, লেখা জোকারও করে হয় না। ব্যাকডোর চ্যানেলে এমন এমন ডিসিশন নেওয়া হয় ব্যাকডোর চ্যানেলে, সেগুলো লেখার বাইরে। যেমন গতকাল রাত্রিবেলা মার্কো রুবিও, মানে আমাদের রাত আমেরিকায় দিন, তুমি বুঝবে। কিছু গন্ডমূর্খ আছে বাংলাদেশে, তারা রাত দিনকে এক করে ফেলে, তারা টাইম জোনের ব্যাপারটা হিসেব করে না। তো তিনি ফোন করে এই যে খবরটা এখন বেরোচ্ছে যে আমেরিকা ভারতকে বলে দিয়েছে যে আমাদের নীতি পাল্টে গেছে, যেটা আমি বহুদিন ধরে বলে আসছি, যে ট্রাম্প এখন এক ঘরে, এখন চালাচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্রেটস এবং কংগ্রেস সবাই মিলে একসঙ্গে হয়ে জোটবদ্ধ হয়ে এখন আমেরিকার এই ক্রাইসিসকে মেটানোর চেষ্টা করছে। কারণ আমেরিকার কাছে হচ্ছে প্রাথমিক শত্রু হচ্ছে গিয়ে চীন। সেই চীনের সঙ্গে আমি তো দূরত্ব বাড়ালামই,
আর যে ভারত আমার বন্ধু ছিল, যাকে ধরে আমি চীনকে ম্যানেজ করব, একবার চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে এই এশিয়ান কান্ট্রির মধ্যে ভারত, এমন গালো মানে মেরেছিল। সেই ভারতকে আমি এমন কাজ করলাম, ভারত চলে গেল চীনের কাছাকাছি। রাশিয়া এই সুযোগে রাশিয়া আরো ঢুকে এসে একটা গাঁটবন্ধন হয়ে গেল, হয়ে গিয়ে একটা তিনটে শক্তি এক হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? নিজেদের পায়ে কুড়ুল মারলাম। আমি ট্যারিফ নীতি করে আমি কি করলাম? আমি আমেরিকার মানুষকে বিপদে ফেললাম। আজ আমেরিকায় চাল নেই, ডাল নেই, তেল নেই, একেবারে মূল্য বৃদ্ধি হু হু করতে হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, পাওয়া যাচ্ছে না মাল, মশলাপাতি রাখাল। তুমি বিদেশে আছো, তুমি 4টে ফোন মারলেই তুমি খবর পেয়ে যাবে যে আমেরিকার হাল হকিকাত কি। এখনো পর্যন্ত কি ট্রেড ডিল সই হয়নি। মার্কো রুবিও বলেছে আপনি ট্রেড ডিলটা সই করে দিন, আমাদের সঙ্গে ব্যবসাটা শুরু হোক, আমাদের এখানে খাবারটা পৌঁছাক। জয়শঙ্কর বলছি বলে ঠিক আছে, দেখছি 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 দেখছি, এখনো ঝুলিয়ে রেখে দেবে, আর ঝুলিয়ে লম্বা করে দেবে যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প ওপেনলি বলবে আই এম সরি, ততদিন পর্যন্ত ট্রেড ডিল হবে না। সরি, যে যত যাই বলুক না কেন, তাকে বলতে হবে আই এম সরি। 29 বার বলে দিল যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি বন্ধ করিয়েছি, সম্পূর্ণ মিথ্যা কথা। যখন এই সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলবে, তখন ভারত তার জবাবটা কিন্তু এইভাবেই দেবে। ভারত কূটনীতিটা করে কিন্তু খুব গোপনে এবং নীরবে। আজকে টার্কির যে অবস্থা, টার্কিতে যখন ভূমিকম্প হয়েছিল, সেই সময় কিন্তু প্রথম সাহায্যের হাত বাড়িয়েছিল কিন্তু ভারতবর্ষ। খাবার পাঠিয়েছিল, ওষুধ পাঠিয়েছিল, তাঁবু পাঠিয়েছিল, ডক্টরস পাঠিয়েছিল, নার্স পাঠিয়েছিল, এনডিআরএফ কর্মী পাঠিয়েছিল, কুকুর পাঠিয়েছিল। আমরা 272 জনকে আমরা জীবিত উদ্ধার করেছিলাম সেই ধ্বংসস্তূপ থেকে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি বেরিয়েছিল যখন ডাক্তাররা তাদেরকে ধরে হাউ হাউ করে কাঁদছে যখন তারা ফিরে আসছে। এই উপকারটা কিন্তু তুর্কি মনে রাখলো না। ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো, তখন তুর্কি গোপনে ওই টিভি ড্রোন দিয়ে সাহায্য করলো, ওখান দিয়ে ড্রোন ওড়ালো, তারপর নুরখান এয়ারবেসে মারলো, মেরে একদম তুর্কির ইঞ্জিনিয়ার শুদ্ধ, আমেরিকান ইঞ্জিনিয়ার শুদ্ধ সব ঢুকিয়ে দিল 250 মিনিট ব্রহ্মস মেরে। বাংলাদেশে দেখো, বাংলাদেশে এখন তোমার ওই কি বলে অফিস খুলে বসে তুর্কির লোকেরা এই শত্রুতা করে যাচ্ছে। একদিকে শত্রুতা করবো, অন্যদিকে খাবার হয় না তো। এখন যে যতই মানে ক্ষমা চাক আর প্লেন পাঠাক, খাবার তো যাবে না ভাই। তোমার দেশের লোক না খেতে পেয়ে মরছে, তুমি বলছো কি যা, আমার কি আছে? চাল ডাল আমরা সমুদ্রে ফেলে দেবো, আফ্রিকান কান্ট্রিতে বিনা পয়সায় দিয়ে দেবো, জাহাজ খরচা করে। তুর্কিকে পাঠাবো না। বাংলাদেশের এই হাল হবে, সব তো বন্ধ করে দিয়েছে না। এই শীতটা চলে যাক না, একটু গরম পড়ুক, তারপর দেখবে কি হাল হয়। তো এই যে বৈঠকটা যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছে, আমি আবার কনফার্ম করছি বৈঠকটা হয়েছে, এবং বৈঠকটা হওয়ার পরে খুব মানে ফলপ্রসূ হয়েছে। কিন্তু যেটা জানা যায়নি রাশেদ, সেটা হচ্ছে ওই যে 45 মিনিট একটা বৈঠক হয়েছিল দুজনের মধ্যে গাড়ির মধ্যে, মনে আছে? চায়নাতে পুতিন এবং মোদির মধ্যে ওইরকম একটা বৈঠক 20 মিনিটের মতো কিন্তু আমাদের এখানে দিল্লিতে হয়েছে। ওই 45 মিনিটের বৈঠকের কিছু জানা যায়নি, এই 20 মিনিটের বৈঠকের কিছু জানা যাবে না। এই 20 মিনিটের বৈঠকের পরই মোদির মুড হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। যে প্লেন গুলো আমাদের গ্রাউন্ডেড হয়ে গেছিল, ফাইটার জেট গুলো, জি, সেগুলো আবার কাল রাত থেকে উড়াউড়ি শুরু করে দিয়েছে সেভেন সিস্টার্স এর দিকে, ত্রিপুরার চট্টগ্রামের এই দিকটায়,
আবার ফ্লাই করতে শুরু করে দিয়েছে, আবার মিসাইল টেস্টিং গুলো হচ্ছে। তার মানে একটা বড় আমার কিছু হতে কাছে যাচ্ছে, একটা বার্তা পেয়েছে। দাদা, আমার কাছে একটা নিউজ আছে, আমি জানি না আবার বাংলাদেশের লোকরা হয়তো বলতে পারে যে আমিও রয়ের এজেন্ট কিনা, হুম। আমাকেও বলতে পারে। আমার কাছে না, একটা সে তো নিউজ ওটা ওটা হুম হুম যেটা আছে, বল আমি বল। একটু বলি আপনাকে। যেমন আপনাদের পাঞ্জাব রেজিমেন্ট এবং গুর্খা হুম রেজিমেন্ট, হুম পাঞ্জাব রেজিমেন্টের 15 ব্যাটালিয়ন সম্ভবত, এবং গুর্খা হুম। রেজিমেন্টের কত ব্যাটালিয়ন এটা বলতে পারি না। এইটা নাকি গত 2 ব্যাটালিয়ন, 2 ব্যাটালিয়ন। 2 ব্যাটালিয়ন গুর্খারা, এগুলো নাকি গত কালকে না জানি গত পরশু নাকি আবার সেভেন সিস্টার দিকে রওনা হয়েছে। না কারণটা না, কি? ওখানে আছে, ওখানে আছে, ওখানে আছে। ওখানে আছে। হ্যাঁ, ওখানে গত 26 নভেম্বর থেকে ওখানে পোস্টিং হয়েছে, পাঞ্জাব এবং গোর্খা। এই পাঞ্জাব এবং, গোর্খারা কিন্তু মারাত্মক মারাত্মক হিংস্র। গোর্খা হ্যাঁ, এটা তো মারাত্মক হিংস্র। ইন্ডিয়াতে আর ব্রিটেনে আছে, এই গ্রুপ তো আর কোথাও নেই। হ্যাঁ, না, মারাত্মক হিংস্র। তার ওই খুপড়ি আছে না, জি। ওই খুপড়ি দিয়ে কাটতে 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 চলে যাবে তারা। ও সামনে যে পড়বে তাকে কেটে দেবে। ওরা গোলাগুলি ওসব বিশ্বাস করেন না, ধরবে গাছে গাছ কাটতে কাটতে বেরিয়ে যাবে। এই সাংঘাতিক ওরা, চেহারা দেখলে তুমি চমকে যাবে। সেই আচ্ছা গোর্খা দাদা, রেজিমেন্টের দুটো। আর হ্যাঁ, বলো। আরেকটা নিউজ যেটা পেলাম সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি কাউকে একজনকে পাঠাচ্ছে ভারতের সাথে কথা বলতে, যে আবার মার্কো রুবিওর খুব আপন লোক। সে নাকি ভারতের কাছ থেকে কথা বলে বাংলাদেশে আমেরিকা ফেরত যাবে। এইটার কাহিনীটা কি? হুম কে এই লোক, হুম। কে এক আসবে তো ভারতে সরাসরি? সার্জিও গোর্তে এখানে আছেন, হুম। তিনি কথা বলেছেন। আবার শুনছি, তুমি যেটা শুনেছো আমিও শুনেছি, একজন প্রতিনিধি পাঠাচ্ছে, সেটা ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এর কাছে যাবেন এবং পিএমও তে তার কথাবার্তা হবে। প্রিন্সিপাল সেক্রেটারি প্রাইম মিনিস্টার, তার সঙ্গে কথাবার্তা হবে। এস শঙ্কর, তার সঙ্গে কথাবার্তা হবে। এটা শুনছি, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে কনফার্ম কোনো খবর এই মুহূর্তে নেই। বলে এই ব্যাপারে আমি ব্রেকিং কিছু দিতে পারবো না। গতকাল রাতে তো আবার ডোনাল্ড ট্রাম্প বললো যে মোদি বেস্ট ফ্রেন্ড, ইন্ডিয়া আমার ভালো বন্ধু, তার সাথেই আমরা এশিয়াটাকে দেখতে চাই, সন্ত্রাস দমন করতে চাই। কারণটা কি দাদা? হঠাৎ আপনারা এত বেস্ট ফ্রেন্ড হইলেন কেন? তাইলে আমাদের দিকে এইটাই কার একটু চোখে, মুশকিল। আমাদেরকে কার চোখে দেখবে এখন বাংলাদেশকে? ডোনাল্ড ট্রাম্প ঘুমোবার আগে ঘুমোতে ঘুমোতে একটা কথা ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আর একটা কথা ভাবেন, আর ওভাল অফিসে ঢুকে আর একটা কাজ করেন। তবে উনি কি ভাবছেন আর কি বলছেন, দুটোর মধ্যে অনেক তফাৎ। ভারতবর্ষ তার মূল্য দেয় না, ওকে বিশ্বাস করে না। সোজা কথা, ওকে বিশ্বাস করে না, যাই বলুক না কেন ও বিশ্বাস করে না। আর ভারত কি করছে চোখে দেখে, মানে ভারত কি চোখে দেখবে, বরাবর যে চোখে দেখে এসছে ও সেই চোখেই দেখবে। মুখে বলবে যে ইনক্লুসিভ নির্বাচন, কিন্তু কার্যক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রাশিয়া এবং ভারত মিলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওখানে বসিয়ে দিয়ে চলে যাবে। এগুলো তো আর আন্তর্জাতিক স্তরে এগুলো খুব পরিষ্কার বলা যায় না, কিন্তু কার্যক্ষেত্রে এইটাই করবে। অবস্থাটা এমন জায়গায় নিয়ে যাবে যে ইউনুসকে, আমি বহুদিন আগে একটা, মাঝে মাঝে আমি বলতাম যে তুমি যদি রাশেদ আমার ভিডিও গুলো দেখো তাহলে বুঝতে পারবে যে আমি বলতাম যে এই যে চ্যাংড়া গুলো যেগুলো আছে প্রতি সংসদ, এরা একে অপরের জামা কাপড় ছিঁড়বে, লেংটি পরে রাস্তায় দৌড় করাবে। আজকে দেখো সেটাই কিন্তু হচ্ছে। আলটিমেটলি একে অন্যকে দোষ দিচ্ছে। এনসিপি তে ভাঙন ধরে গেছে, সার্জিস তার নিজের রাজশাহীতে ঢুকতে পারে না, হাসনাত আব্দুল্লাহ, তারপরে এরা কোনো খবর নেই। এখন আসি আমরা যা বলবো সেটাই আইন, সেই ধরনের কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে।
এখন 2024-এর নভেম্বরে তুমি বা ডিসেম্বরে যে ইউনুসের যে চেহারা দেখতে, আর 2025-এর ইউনুসের যে চেহারা, তুমি দেখো তফাৎটা, দেখো ছবি বার করো। দাদা, আজকে আপনি একটা ভিডিও করেছেন যে তিন বাহিনী প্রধানদের সাথে আপনাদের প্রাইম মিনিস্টার কথা বলছেন, এটা কি বিষয়ে? এগুলো কি কোনো বর্ডার সংক্রান্ত কিছু, দেশের ভেতরের কিছু, যাই না। না জিও পলিটিক্স? যাই না, যাই না, যাই না, যাই না। এটা জানেন? ওখানে কেউ নেই, ওখানে কেউ নেই। ওখানে প্রাইম মিনিস্টার এবং 3 জন, আর কেউ নেই। ইভেন নট আওয়ার এনএসএ। এই খবর তাহলে কি মনে করো আমরা কেউ বার করতে পারবে? কেউ বার না। করতে পারবে না। তো গোপন বৈঠক, এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ গোপনীয়। গত পরশুদিন আমাদের পত্রিকাতে দেখলাম যে সম্ভবত জয়শঙ্কর স্যার সম্ভবত বলছিলেন যে শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন থাকবেন, আমরা কাউকে ফেরত দেব না। তা আমাদের দেশ থেকে যে চিঠি দিল, কূটনীতিক চিঠি, এত সুন্দর করে আপনারা এক তুড়িতে উড়িয়ে দিলেন, এটার কাহিনীটা কি? পরবর্তীতে চিঠি দিলে কি করবেন আপনারা? কতদিন না দিয়ে পারবেন? তো শোনো, একজন পৃথিবীর বেস্ট কূটনীতিকদের মধ্যে যদি আঙুল তো ধরো তুমি গোনো, তার মধ্যে 1-2 নাম্বারের মধ্যে আসবেন জয়শঙ্করজি। জি। উনি 1.5 পাতার নোট 1.5 লাইনে শেষ করে দিয়েছেন। উনি ওনার ইচ্ছায় এসছেন, ওনার ইচ্ছায় ফিরে যাবেন, হয়ে গেল। এবারে যে চিঠি দেয়, ওই শফিক নামের ডাস্টবিন যিনি আছেন না, তার কাছে কুচি কুচি করে পাঠিয়ে দেবে। উত্তর দেওয়াতে কিছু নেই। যেখানে পররাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে স্টেজে ওপেনলি বলে দিচ্ছেন ওনার খুশি মতো উনি এসছেন, পরিস্থিতি শিকার হয়ে উনার যখন ইচ্ছা হবে উনি যাবেন। এরপর আর কি হতে পারে? ভারতবর্ষ আর চিঠিগুলো উত্তর দেবে? তো ডাস্টবিনে যাবে ওই চিঠি। যারা বোঝার তারা বুঝে যাবেন, কেউ না বুঝুক অন্তত তৌহিদ সাহেব বুঝবেন। ওই মানুষটাকেই ভালোবাসি, কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসি। কলকাতার ডেপুটি হাই কমিশনার ছিলেন, আমাদের প্রচুর দাওয়াত ফাওয়াত দিয়ে নিয়ে গিয়ে খাওয়াতেন ইলিশ মাছটা কলকাতায় আমাদের। তো মানুষটা কিন্তু ভদ্র মানুষ, ভালো মানুষ, উনি বুঝবেন। কূটনীতির লোক তো উনি বুঝে যাবেন। টাকাগুলো বুঝলো কি না বুঝলো কি হবে? হ্যাঁ, বল। 6 তারিখ গেল, এই 6 তারিখ আমাদের জন্য একটা বিশাল দিন। যে 6 ডিসেম্বর 1971 সাল ভারত এবং নেপাল একসাথে আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। প্রথমে ভারত, তারপরে নেপাল একই দিনে। 2022 সালে একটা চুক্তি হয়েছিল যে এই দিনটাকে সম্মান জানানোর জন্য বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার এবং ইন্ডিয়া কলকাতার দিল্লিতে বাংলাদেশে হাই কমিশনার প্রোগ্রামটা করবে। তো আমি যতটুকু জানি যে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার ওনারা করেছেন প্রোগ্রামটা, কিন্তু কলকাতা এবং দিল্লিতে বাংলাদেশে হাই কমিশনে এটা হয়নি। আপনি কি ব্যাপারটা জানেন বা কি বুঝলেন এতে? না, প্রথমে তোমার একটু কারেক্ট করে দিই, সেটা হচ্ছে নেপাল নয়, ওটা হচ্ছে ভুটান। সরি, ভুটান। জি। ভুটান প্রথম স্বীকৃতি দিয়েছিল, কারণ ভুটানকে দিয়ে দেওয়ানো হয়েছিল। যেহেতু ভারত আক্রমণ করে স্বাধীন করে দিচ্ছে, তাই ভারত প্রথমে দিতে চায়নি। আর যে কাজটা নিজে করে না ভারতবর্ষ, সেই কাজগুলো সমস্ত ভুটানকে দিয়ে করায়। ভুটান হচ্ছে ভারতের মুখ, এবং ভুটান হচ্ছে ভারতের প্রকৃত বন্ধু। ভুটান যে রাষ্ট্রটা, তোমরা জানো কিনা জানি না, আমাদের কলকাতা থেকে ফুনচিলিং পর্যন্ত সিধে একটা বাস চলে। ভুটানের রাজধানী ফুনচিলিং, সোজা 4 রাত্রি ধরে একটা বাস চলে যায়। এখান থেকে 650 কিলোমিটার বোধহয় রাস্তা হবে, টোটালটা কাভার করে। তো ভারতবর্ষ যা করে না, মাঝে ভুটানের রাজা গেলেন, তাকে রাজকীয় অভ্যর্থনা দিলেন, লাল কার্পেট পেতে আমাদের ইউনূস সাহেব।
জি, মনে জি। করলেন বিরাট কিছু নিয়ে এসছেন। আবার ভুটানের প্রধান রাজা তিনি যে সমস্ত কথাবার্তা বলে এসছেন, পিলে চমকে গেছে। মানে ভারতবর্ষের বার্তাটা যখন পৌঁছে দিয়ে তার কানে, তার পিলে চমকে গেছে। আর যেটা বাকি যে প্রশ্নটা রইলো, তুমি যেটা করলে, সেটা হচ্ছে এই ডিসেম্বরের এই প্রোগ্রামটার ব্যাপারে ভারতবর্ষ আশাও করে না এই গভর্নমেন্টের কাছে, কিচ্ছু আশা করে না। এই ডিসেম্বরে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আশা করছি ডিসেম্বরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি আশা করছি। এখন আমি আশা করলেই তো হবে না, আমি তো আর সরকার না, আমি কেউ না, আমি তোমাদের মতো আমিও আশায় আছি। যখন হবে রাত্রিবেলা টুকটাক করে পড়বে, তখন আমিও খবর পাবো, তুমিও খবর পাবে। তখন হয়তো আমরা আবার এই প্ল্যাটফর্মে মিলিত হব। তবে আশা করছি যে ডিসেম্বরের মধ্যে যদি হয়, তাহলে পরের বছর 2026-এর ডিসেম্বরে এই প্রোগ্রামটা আবার হতে পারে। তো কলকাতায় এই অনুষ্ঠানটা হয়নি, না, দিল্লিতেও হয়নি। কলকাতা ডেপুটি হাই কমিশনে হয়নি। আর কলকাতা দিল্লিতে যদি না হয়, তাহলে অন্য কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। দাদা, রাশিয়া এবং ইন্ডিয়া পরম মিত্র একজন আরেকজনের সাথে। 71-এর স্বাধীনতা যুদ্ধের কারণে বাংলাদেশের সাথেও একটা সুসম্পর্ক আছে, এবং সবচেয়ে বেশি আসলে শেখ মুজিব এবং শেখ হাসিনার সাথে একটা সুসম্পর্ক আছে, বা আওয়ামী পরিবারের কথাই বলতে পারি। ভারতের এত প্রধানমন্ত্রী গেল আসলো, প্রেসিডেন্ট আসলো গেল, অনেক দলই আসলো ভারতে, কিন্তু আপনাদের সম্পর্কে, রাশিয়া ভারত সম্পর্কের কোনো ছিন্ন হলো না। অনেকেই চেষ্টা করলো, এই সম্পর্কটা এখনো বজায় আছে, এবং শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতেই আছেন আপনাদের কাছে। আপনাকে মনে হয় যে এই তিন শক্তি বা এই দুই শক্তি, বর্তমানে দুই শক্তি ভারত এবং রাশিয়া, এই দুই শক্তি মিলে শেখ হাসিনাকে তার সে আগের সাম্রাজ্য বা আগের সম্মান ফিরিয়ে দিবে, অবশ্যই, চেষ্টা করবে? অবশ্যই। এবং আমি এখন অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ব্রিক্স যে গঠন হবে, এই যে বাংলাদেশকে আমরা একলা ফেলে দিয়েছিলাম, খুব ভুল করেছিলাম। ভারতবর্ষ অনেক মেজর মেজর ভুল করেছে, তার মধ্যে এটা একটা ঐতিহাসিক ভুল যে বাংলাদেশকে আমরা দূরে ঠেলে দিয়েছিলাম। বাংলাদেশকে ব্রিক্সের মধ্যে নিয়ে নাও, কারোর গায়ে হাত দেওয়ার সাহস হবে না। এই 2030-এর মধ্যে ব্রিক্সটা যখন গঠন হয়ে যাবে, অফিস টফিস সব কমপ্লিট হয়ে যাবে, সব দেশগুলো জড়ো হয়ে যাবে, বাংলাদেশকেও ঢুকিয়ে নেওয়া হবে। আর তোমরা একটা মেজর পয়েন্ট একটা তোমরা এড়িয়ে যাচ্ছ, সেটা হচ্ছে এই বৈঠকে পুতুল উপস্থিত ছিলেন, সাইমা ওয়াজেদ পুতুল। পুতুল? হ্যাঁ, উপস্থিত ছিলেন। সেটা কিন্তু আমি বলেছিলাম, সেটা কিন্তু আলোচনার বাইরে চলে গিয়েছে। আবার 2 থেকে 7 নভেম্বর পুতুল, আরো কে কে, 1 মিনিট, আমার সব নোট করা থাকে, একটাও হারায় না। সাইমা ওয়াজেদ পুতুল, আমাদের ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, এনারা এই মিটিংটা করেছিলেন 7 ডিসেম্বরে। যে মিটিংটা হয়েছে 6 ডিসেম্বর। আর 3 থেকে 7 ডিসেম্বর মস্কো ভিজিট করেছিলেন সাইমা ওয়াজেদ পুতুল, তার সঙ্গে মোহাম্মদ আরাফত বলে একজন রাজনৈতিক নেতা, 3 জন ডিপ্লোম্যাট, এবং তপন আনন্দ বললে একজন ভারতীয় সাংবাদিক। এই খবরটা কিন্তু আমি বলেছি, তোমরা কিন্তু সবাই এড়িয়ে গিয়েছো, এই খবরটা ধরতে পারোনি। কারণ ভারতবর্ষ কিন্তু বারবার শেখ হাসিনাকে বলছেন যে আপনি আপনার নেক্সট জেনারেশনকে তৈরি করুন, আপনার বয়স হচ্ছে,
কাকে করবেন সেটা আপনার ব্যাপার। সম্ভবত উনি ঠিক করেছেন সে পুতুলকে উনি আনবেন সামনে, তাই পুতুলে কিন্তু এখন অবাধ যাতায়াত আমাদের নর্থ ব্লক সাউথ ব্লক। ওনাকে সেই ব্লু কার্ডটা দেওয়া হয়েছে। সরি, আমার ঠান্ডা লেগে গেছে। তার মানে কি উনি ওনার মায়ের সাথে সচরাচর দেখা সাক্ষাৎ করতে পারে? হ্যাঁ, শুধু ব্যাপারটা একটা, সে তুমি যে গাড়ি নিয়ে যাও না কেন, গাড়িটা তোমার আইবিতে রাখতে হবে। আইবি যে গাড়ি দেবে সেই গাড়িতে যাবে, তোমার গাড়ি নিয়ে তুমি যেতে পারবে না, কোনো গাড়ি অ্যালাউ করবে না। আজকে বাংলাদেশি দুজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা জিনিস দেখলাম আমি, ওরা বলছে যে আওয়ামী লীগ চেষ্টা করছে যে প্রবাসকালীন সরকার গঠন করার। দুইজন কন্টেন্ট ক্রিয়েটার করেছে এই ধরনের, যে প্রবাসকালীন সরকার ক্রিয়েট করার চেষ্টা চালাচ্ছে, এই কিছু একটা হতে পারে, এরকম কোন নিউজ কি আপনি পেয়েছেন বা জানেন এরকম? না 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 না, বা আওয়ামী লীগ আর তার প্রবাসকালীন প্রয়োজন হবে না। সরকার গঠনের দরকার আছে? না না, ওগুলোর দরকার নেই। একজন সুন্দর একটা কমেন্টস করেছে, দেখেন, তরুণ দাদার বিশ্লেষণমূলক সংবাদ শুনি, নিয়মিত দেখি, ওনার কথাগুলো বাসি হলেও ফলে, মানে দেরিতে হলেও ফলে। ওই যে অনেকে বলে না যে কি আপনি বললেন আজকে এখনো হলো না কেন, ওইটা বলছে আমার দেরিতে কথা হলেও ফলে। আমার কথা দেরিতে একটু পড়বে, আমি অনেক আগে বলে দিই তো, ওই জন্য যখন হয় তখন অনেকের মাথা থেকে বেরিয়ে যায়, ফলে আমাকে অভ্যাস বলে। আরেক ভাই লিখেছেন যে তরুণ ঘোষ আঙ্কেল, আপনি আপনার ভিডিও করুন, ওনার সাথে টক শোতে আসবেন না, মানে আমার সাথে, আপনার কাছ থেকে বুঝি, উনি এটা মিডিয়াতে প্রচার করতে, উনি হচ্ছে দোয়াসলা, উনি দুই নৌকায় পা দিয়ে রাখেন। মানে ওরা বলতে যাচ্ছে যে আমি না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি। তাহলে তুমি কে ভাই? এটা আমার সেটাই বড় বিদায় ফেলে দিলে, উনি জবাব আমার দিবে। বড় বিদায় ফেলে দিলেন উনি। তাহলে তুমি কি? একজন লিখেছে বাংলাদেশের সবচেয়ে কাছের শত্রু ইন্ডিয়া, কালকে সীমান্তে একজনকে হত্যা করেছে বিএসএফ গুলি করে। মানে যেটা কন্টিনিউ এখন বলা হচ্ছে। না, যেটি লিখেছেন তাকে একটা প্রশ্ন করি, জি, যে আপনাদের কাগজে এটা কেন বেরোয় না যে সীমান্তে একটা হিন্দু হত্যা হয়েছে বা ভারতবাসী হত্যা হয়েছে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ভারতবাসী। আসলে আমাদেরকেও চোরাচালান করতে যায় না, আর আপনাদের চোরাচালানদার যেগুলো আছে সেগুলো দা কোড়াল নিয়ে বিএসএফ এর উপর চড়া হতো। এখন ওখানে আধা সেনা তো বসে রয়েছে, এপাশ থেকে ওপাশ হবে, একদম এরপর ওপর গুলি চালিয়ে দেবে। সীমান্ত হত্যা এগুলোকে নাম দিয়ে চোরাচালানের জায়গা খোঁজা তো অনেক বরদাস্ত করেছে ভারতবর্ষ, আর বরদাস্ত করবে না। সীমান্ত কাঁটা ঘেরা তো তার। আচ্ছা রাশেদ, বলো, তুমি যখন বাড়ি থেকে বেরো তখন বাড়িটা তালা চাবি দিয়ে তুমি বেরো না? অবশ্যই। আমিও বাড়ি যখন থেকে বেরোই, বা যিনি প্রশ্ন করেছেন তিনিও তালা চাবি দিয়ে বেরোন। তাহলে তুমি তোমার ঘরটা তালা চাবি দিয়ে তুমি সুরক্ষিত রাখবে, আর আমি আমার দেশটাকে খোলা রেখে দেবো? এটা তো হতে পারে না। আজ আজ আমাদের এসআইআর হচ্ছে, অন্তত 1 কোটি বাংলাদেশি শুধু আমাদের বাংলাতে পাওয়া যাবে। অলরেডি 57 লক্ষ আনরেজিস্টার্ড পাওয়া গেছে, 57 লক্ষ, এখনো ফর্ম জমা হচ্ছে, তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। এই ফিগারটা 1 কোটিতে পৌঁছাবে, তার মানে সারা ভারতবর্ষ ঢুঁড়লে পরে এটা 5 থেকে 5.5 কোটি দাঁড়াবে। যত বাংলাদেশি ঢুকেছে এখানে সব কটাকে তাড়াবো আমরা। যাও নিজের দেশে, আর নইলে পরে কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকবে। আমার দেশটা কি হরিণ লুটের দেশ নাকি? আমার 140 কোটি থেকে যদি 5 কোটি বেরিয়ে যায়, 135 কোটি আমার দেশের লোক হবে। আমার খাদ্য মূল্যবৃদ্ধিটা আরো আমার নেমে আসবে, মূল্যবৃদ্ধি ঘাটতি হবে। আমি কেন এই সমস্ত ব্যাগেজ নেবো? কেন অন্য দেশের ব্যাগেজ আমি আমার ব্যাগেজে ভরলাম? কেন নেবো?
আরে 26 লক্ষের গান শোনাতো না ওই যে প্রফেসর জি। সাহেব নজরুল ইসলাম, তো কোথায় গেল 26 লক্ষ? এই 26 গুম করে ফেলছে কিনা এটা জানার একটা ইচ্ছা জাগে না আপনাদের? আরে দাদা? 26 লক্ষ কি আর 26 লক্ষ কি আর ছোটখাটো অ্যামাউন্ট, এটা কি ফিগার নাকি? তুমি বেড়ে গুম করে দেবে 26 লক্ষ? না তো আপনারাও পান নাই, আমরাও দেখি নাই, তাহলে আসিফ নজরুলকে জিজ্ঞেস করা উচিত না আন্তর্জাতিক আদালতে নিয়ে যে হ্যাঁ, কোথায় দাও? না, আসিফ নজরুলকে জিজ্ঞেস করা হয়েছে। আসিফ নজরুল বলছে, আমি যখন বলেছিলাম তখন আমি ওই পদে ছিলাম না। না বোঝো কি হাস্যকর যুক্তি, আমি যখন বলেছিলাম তখন আমি ওই পদে ছিলাম না। তার থেকে বড় না, কাঁচা ঢপ মেরেছিলাম। অনেকে কমেন্টস লিখতেছে, আমি কিছু কমেন্টস পড়ি দাদা আপনার জন্য। হ্যাঁ, হ্যাঁ, তরুণ হ্যাঁ। দাদা, 5 তারিখের পর থেকে আমি আর আমার বাবা একসাথে আপনার ভিডিও দেখি, আর সান্ত্বনা নেই, আশায় বুক বেঁধে রাখি। রাশেদ ভাই, আমার এই কথা তরুণ দাদাকে দেখলে বা পড়ে শোনালে খুশি হতাম। হ্যাঁ, আপনার কথা শুনেছি, ধন্যবাদ, নমস্কার। আপনার বাবাকেও আমার নমস্কার জানাবেন। হ্যাঁ, আরেকজন লিখেছে, সীমান্তে যারা যারা যাচ্ছে চোর বাটপার, আর চোর বাটপার ভারতে আরো বেশিও আছে। আমাদের এখানে তাহলে মরে যারা গেল। আছে, তারা চোর বাটপার, ঠিক আছে, ওর কথা ভারতও আছে, ঠিক আছে, এটা থাকতে পারে। ধন্যবাদ তারা দাদা। তো সীমান্তে টপকাচ্ছে না। সীমান্তে যাচ্ছে না, আমাদের যে চোর, আমার তো চোর বাটপার আছে, ভারতবর্ষে আছে নিশ্চয়ই, আছে, অনেক তারা বড় সীমান্ত পাড়ি দুর্নীতিবাজও দিচ্ছে না। রয়েছে। হ্যাঁ, অনেক দুর্নীতিবাজও আছে, কিন্তু হ্যাঁ। ভারতবর্ষে কেউ সীমান্ত টপকাতে যায় না, দরকার পড়ে না তো তার। সেটাই। ধন্যবাদ দাদা, ভারতবাসী ধন্যবাদ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, এগিয়ে যান, শেখ হাসিনার আগাম হবে জয়। একজন লিখেছেন। আরেকজন অবশ্যই জয় লিখেছেন, হবে। ওনার প্রতিটি ভিডিওর কথা আমার মুখস্থ। কি বুঝলেন দাদা? তাহলে আমার গুজববাদ যখন লেখে তখন তার তলায় লিখে দেন না কেন ওই কথাগুলো? এবার বলছে যে হাসিনা কবে ফিরবে একটু বলেন দাদা। এটা আমি জানি না, এটা এটা আমি তো- জানি না। এটা এটা সময় বলতে পারবে। তবে ফিরবেন তো বটেই, খুব শিগগিরই ফিরবেন, 2026-এই ফিরবেন। আরেকজন দিয়েছেন, তরুণ ঘোষ দাদা নমস্কার, কেমন আছেন দাদা? দাদা, আমাদের দেশের কথাগুলো, কতগুলো মুনাফেক আছে, ওরা মারে ভারতবাসীর নাম দেয়, মানে ওরা নিজেরা মেরে ভারতবাসীর নাম দেয়। আমাদের দেশে কিছু মুনাফেক আছে, এক ভদ্রলোক লিখলেন। হ্যাঁ, হতে পারে, হতে পারে। বাংলাদেশে সবকিছুই সম্ভব, বাংলাদেশ আর পাকিস্তানের সবকিছু সম্ভব। পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোতে বাংলাদেশ পা গলিয়েছে, যা যা পাকিস্তান করেছে বাংলাদেশও তাই করছে, চলো ঠিকই আছে। ওই জন্য এখন আমরা বলি যে এটা পুরো পাকিস্তান। তরুণ দাদা, ভিডিও দেখে মনে সাহস যোগায়। আমার সাথে দুজন মুক্তিযোদ্ধা আমার সাথে থাকে, তার মানে উনি যখন ভিডিও দেখেন তখন দুজন মুক্তিযোদ্ধা থাকে ওনার সাথে, যারাও আপনার ভিডিও ওনাদের দেখেন। প্রণাম জানাবেন, ওনাদের আমার প্রণাম জানাবেন, ওই দুই মুক্তিযোদ্ধাকে আপনি আমার ভালোবাসা নেবেন। তরুণ দাদা, আপনি সঠিক তথ্য চালিয়ে যান। রাশেদ ভাইকে অনেক ধন্যবাদ, নগদ কিছু তথ্য বলেন। আপনার কাছে সঠিক তথ্য নগদ আছে, তথ্য? আমাকে নগদ তথ্য, নগদ তথ্য কিছু নেই ভাই, আমার কাছে যা থাকে আমি দিনের দিন বলে দিই। এই এখনই প্রোগ্রাম শেষ হলে আমি আবার ফোনটি নিয়ে বসে পড়বো, বসে পড়ে আমি আবার ডায়াল করতে লেগে যাও, বিভিন্ন জায়গায় কথা বলতে বলতে রাত্রি 2টো 2:30 হয়ে যায়। ডাক্তার বলে বলে হদ্দ হয়ে গেছে যে 11টার মধ্যে শুয়ে পড়বেন, আমার আর শোয়া হয় না। একদিন ভিডিও না করলে তার পরের দিন এত ফোন আসতে থাকে এবং এত আমার হোয়াটসঅ্যাপে সমস্ত লেখা আসতে থাকে যে আমি বুঝতে পারি অপেক্ষা করছে। তরুণ দা, আমার একটা প্রশ্ন আছে, আসলে এটা আমার মাথায় ঘুরছে অনেক দিন যাবত। রাশিয়ার সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে, রাশিয়া পাকিস্তানের সাথে, আবার ইন্ডিয়ার সাথেও রাশিয়ার একটা ভালো সম্পর্ক। তাহলে ব্যাপারটা জিও পলিটিক্স এর ক্ষেত্রে গেলে ব্যাপারটা আসলে কিরকম দাঁড়ায়? যেমন এখন পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে ব্যবহার করতে ভারতের বিরুদ্ধে,
ভারত চাচ্ছে বাংলাদেশ তুমি তোমার মতো থাকো, এই পাকিস্তানপন্থী হইও না, রাজাকারপন্থী হইও না। ভারতের ইচ্ছে বাংলাদেশের কাছ থেকে নিরাপত্তা ইস্যু, যে আপনার আমার বাংলাদেশ কে আসবে না আসবে সেটা বড় কথা, নিরাপত্তা মানে তোমার দেশের ভূমি আমার দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। রাশিয়া চাচ্ছে আবার ইন্ডিয়ার সাথে খুব ভালো ব্যবসা বাণিজ্য সবকিছু। এই সবকিছু মিলে আসে কি পরিস্থিতিটা কি দাঁড়ায়? আচ্ছা, এই যে কথাটা তুই বললে, পাকিস্তানের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব, ভালো সম্পর্ক, একটা উদাহরণ দাও। না এটা গিভ মি ওয়ান ইনস্ট্যান্স, গিভ না মি না ওয়ান এটা ইনস্ট্যান্স। হ্যাঁ এটা আমার কথা না, এটা আমি মানে হাওয়ায় ভাসালে হবে না কথা। হ্যাঁ বিভিন্ন সময় আমার সঙ্গে কথা বলতে গেলে, হুম আমার আচ্ছা, সঙ্গে আমার কথা ব্যক্তিগত বলতে গেলে কথা না। স্পেসিফিক তথ্য দিয়ে কথা বলতে হবে। ইমরান খান যখন মন্ত্রী ছিল, আমার সব মুখস্থ থাকে ইতিহাস। হুম হুম হুম। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিল, তখন রাশিয়ার কাছে গেছিল কে বাস। লাগবে বলে, এবং সেই যাওয়াই কিন্তু ইমরান খানের শেষ যাওয়া হয়েছিল। তারপরে কিন্তু আসিম মুনির কিন্তু তাকে জেলে ভরে দিয়েছিল। হ্যাঁ তারপরে জেলে আর ভরেছিল ডিপ স্টেট, হ্যাঁ ডিপ স্টেট তার গদি কেড়ে নিয়ে তাকে আসিম মুনিরকে দিয়ে জেলে ভরিয়ে দিল। যদি ভালো সম্পর্কই হতো, তাহলে আজকে ইমরান খানকে কেউ জেলে পুরতে পারতো না, অন্তত রাশিয়া যদি ব্যাক করতো। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতবর্ষের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কটা যদি মেনটেন করে চলতেন, তাহলে তার কিন্তু এই অবস্থা হতো না। উনি কিন্তু ভারতবর্ষকে সাইড করে দিয়ে উনি চীনের কাছে চলে গেছিলেন, যার ফলে রাশিয়ার সঙ্গে দূরত্ব বেড়েছিল, ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছিল। এর ফলে একটু ঢিলে দিয়েছিল, ফলে 5 আগস্টের ব্যাপারটা যেটা ঘটতে যাচ্ছে ধরতে পারেনি। সেটা এর ব্যর্থতা। আমার সঙ্গে অন্য দেশের সম্পর্ক ওঠানামা করে, ওই সেন্সেক্সের মতো ওঠানামা করে। তার জন্য আমার গোয়েন্দা সংস্থা কেন ঢিলে দেবে? আমাদের রবি বর্মা আগে ছিলেন ডিরেক্টর, তাকে চাকরি খোয়াতে হলো, মানে চাকরি পদ থেকে তাকে সরে যেতে হলো, অন্য লোককে দিয়ে পুট করলো, যিনি সাকসেসফুলি সিঁদুর 1 যিনি পরিচালনা করেছেন। এবার সিঁদুর যে নেক্সটটা হবে বাংলাদেশের উপর পাকিস্তানের উপরে হবে, সেটা উনি পরিচালনা করছেন। উনি ডিরেক্টলি কথা বলছেন পিএমওর সঙ্গে, পিএমওর সঙ্গে ডিরেক্টলি কথা বলছেন। ঠিক সময় বুঝে কোন দিন রাত্রিবেলা দেখবে টপ 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 করে বৃষ্টির মধ্যে পড়ছে, সেদিন বুঝবে যে হ্যাঁ লেগে গেল। আরো একটা কন্টেন্ট আছে গতকালকে অনেকেই করেছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে বলছে যে আগে এতদিন ইন্ডিয়া মানে আপনাদের গোয়েন্দা সংস্থাকে দিয়েই খবরাখবর নিয়ে দেখতো বাংলাদেশের, কিন্তু এখন নাকি আপনাদের পিএম নরেন্দ্র মোদী উনি সরাসরি নাকি বাংলাদেশ নিয়ে ইয়ে করছেন। এটার কারণটা কি? বাংলাদেশ ইস্যুটা এমন জায়গায় চলে গেছে রাফেল, জি বাংলাদেশ এখন জিও পলিটিক্স এর একটা, বাংলাদেশ সম্পর্কে কত লোকে কতটুকু জানতো সারা বিশ্বে, মানচিত্র ফেলে দিলে খুঁজে পাওয়া যেত না। না এটা ছোট দেশ গরিব দেশ, এটা কিন্তু কার মাথা ছোট ব্যথা? দেশ গরিব দেশ একটা, হ্যাঁ কার মাথা ব্যথা, ল্যান্ড অফ কান্ট্রি একটা, কার মাথা ব্যথা। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নামটা কিন্তু সারা পৃথিবীতে জেনে গেছে, এবং শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, মানে অপসারিত প্রধানমন্ত্রী, যদিও তিনি প্রধানমন্ত্রী আছেন এখনো, ভারত মানে সেটা আমরাও মানি, তো তার নামটাও জেনে গেছে। তিনি যতটা বিখ্যাত হয়েছেন, তার সঙ্গে মানে কুখ্যাত হয়েছে কি আমাদের ইউনূস। নোবেল কেড়ে নেওয়া যদি কোনো পথ থাকতো, আমি নোবেল কমিটিতে থাকলে আমি নোবেলটা কেড়ে নিতাম। তাহলে এখন আমরা কি আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে ভারত এবং রাশিয়া মিলে বাংলাদেশকে মোটামুটি ঠান্ডা করতে পারবে, মৌলবাদের উত্থান ঠেকাতে পারবে?
অবশ্যই আমেরিকা আমাদের উপর থেকে চোখ সরিয়ে নিবে বা পা সরাইয়ে নিবে? তা সরিয়ে নিয়েছে অলরেডি, হাত তুলে দিয়েছে। কারণ আমেরিকা যতক্ষণ আছে ততক্ষণ তো এই পাকিস্তানিদের হাত থেকে রক্ষা নেই। আপনি দেখেন এখন ডিসেম্বরের 16 তারিখ পাকিস্তানের পেছনে যে আগুন লাগিয়ে দিয়েছে না, আর টার্কির পেছনে যে এখন আগুন লেগে গেছে, এখন নিজেরা ঘর সামলাবে, আর অন্যের ঘরে এসে আর দাদাগিরি করতে পারবে না। সব রেজাল্ট তল্পি তল্পা গুটিয়ে পালাবে কদিন বাইরে রাখো। একটা রুটির জন্য টার্কিতে লাইন পড়ছে, একটা রুটি চাই, জি ভাবতে পারা যায়? বারবার অনুরোধ করছে ভারতবর্ষকে, ভারতবর্ষ কিন্তু মাল পাঠাচ্ছেন, পাঠাবেও না। দাদা, ভারতের সাথে রাশিয়ার একটা চুক্তি, সম্ভবত অস্ত্র চুক্তি, নৌ চুক্তি, অনেক চুক্তি হয়েছে। তো যতটুকু কালকে এক জায়গা থেকে জানলাম সেটা তো হচ্ছে যে ভারতীয় বন্দর সম্ভবত নৌবাহিনী মানে রাশিয়ান নৌবহর আসতে পারবে, বা ভারতীয় যে সমুদ্র সীমা আছে, হ্যাঁ। আমাদের তো 200 নটিক্যাল, এর ওই নৌসীমা সরাসরি ব্যবহার করতে কোনো অনুমতি লাগবে না রাশিয়ার জন্য। তাহলে এখন তো আমার ভয় লাগছে যে কখনো এই যে আমেরিকা যে আমার দেশে ঢুকে কোন দিন জানে আমার বঙ্গোপসাগর 200 নটিক্যালের বাইরে রাশিয়ান নৌবহর দিয়ে ঠেকাইয়া দেন। না যে ব্লক করে দিন। আমেরিকা আসবে না, আমেরিকা আসবে না। রাশিয়ার সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে, একে অন্যের বন্দর, সমুদ্রপথ, বেস সব ব্যবহার করতে পারবে। তারপরে রাশিয়ান সৈন্য যদি মনে করে যে কালকে ভারতবর্ষের বেসগুলো থাকবে বা ভারতবর্ষে থাকবে, থাকতে পারে। ভারত যদি মনে করে যে রাশিয়ার কোনো বেস ইউজ করবে তার স্ট্র্যাটেজিক্যাল কারণে, সে বেস ইউজ করতে পারে। একমাত্র বাধা ছিল 1971 সালে একটা চুক্তি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, ইউএসএসআর, তৎকালীন ইউএসএসআর এর সঙ্গে, যে আমরা কেউ বঙ্গোপসাগরে যাব না দুজনের মধ্যে। তখন সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর ছিল, এখন তো রাশিয়া হয়ে গেছে। কিন্তু সেই চুক্তিটা রিভাইজড হলো, রিভাইজড হওয়ার ফলে এখন রাশিয়ার কাছে সহজ হয়ে গেল বঙ্গোপসাগরে পা রাখা। এখন রাশিয়া যেটা পারত না এতদিন ধরে, মালাক্কা প্রণালীতে আটকে থাকতো, সেটা এখন সোজা এসে বিশাখাপত্তনমে, মুম্বাই, যে সমস্ত রাজনগর ফাজনগর, আমাদের গুজরাট অঞ্চল সমস্ত জায়গায় তারা আসতে পারবে, যুদ্ধ জাহাজ মেরামতি করতে পারবে, তারা মাল খালাস করতে পারবে। মানে ওই তোমার মাল খালাস বলতে কিছু, তো মাল বয় না, তোমার ওই খাবার দাবার, এই সমস্ত কাঁচা শাক সবজি, ফলমূল, ডিম, মাংস, এগুলো লোড করা, আনলোড করা, যেগুলো ডেলি বেসিসে করতে হয়। আগে কি করতে হতো, একটা রাশিয়ান জাহাজকে, ধরো নিউক্লিয়ার শিপ যেগুলো আছে, সেগুলো তো কোনো রিফুয়েলিং এর দরকার হয় না, নিউক্লিয়ার পরিচালিত, 6 মাস 8 মাস 1 বছর চলে যাচ্ছে। কিন্তু দরকার হতো খাবারের দরকারের জন্য তাদেরকে ফিরে যেতে হতো ওই দীর্ঘ পথ রাশিয়ায়। এখন সেটা যেতে হবে না, এখন আসবে বিশাখাপত্তনম অথবা রাজকোটের কোনো বন্দরে বেরাবে, সেখান থেকে খাদ্যদ্রব্য যা দরকার তুলে আবার নিউক্লিয়ার চালিয়ে আবার বেরিয়ে চলে যাবে। সারা সমুদ্র বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, ইন্দো প্যাসিফিক সে ঘুরে বেড়াক না। কত সুবিধা হলো রাশিয়ার কাছে, পৃথিবীর অর্ধেক তো খুলে গেল, সমুদ্রপথটাই তো আসল। যুদ্ধ কিন্তু সৈনিক লড়ে না, জানবে। আসল যুদ্ধ লড়া হয় কিন্তু হচ্ছে নৌবাহিনী। একদম ঘাটির কাছাকাছি, পাড়ের কাছাকাছি ঠেকিয়ে দিল 200-250 নটিক্যাল মাইল দূরে, ওখান থেকে ফ্লাই করছে, ধাপাধাপ মারছে, মেরে আবার ল্যান্ড করছে, আবার ভরছে, আবার গিয়ে মারছে, মেরে আবার ফিরে আসছে। আসল কাজ কিন্তু করে হচ্ছে নৌবাহিনী। নৌবাহিনী যতটা এগোতে পারবে, সে তত যুদ্ধে সফল হবে। আর অস্ত্রের ব্যাকআপ যার রয়েছে ভালো।
না, সেটাই বললাম আর কি। এখন যদি পাকিস্তানি যুদ্ধ জাহাজ বা আমেরিকান যুদ্ধ জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঢুকে, আর যদি আমাদের 200 নটিক্যাল মাইলের বাহিরে যেই অংশগুলো আপনাদের আছে সেখানে রাশিয়ান যুদ্ধ জাহাজ দাঁড়ায়া যায়, তখন তো একটা অবস্থা খারাপ। প্রথম তো হচ্ছে তোমার রেড সি পেরোতেই পারবে না আমেরিকান যুদ্ধ জাহাজ, হুম। সরি, কারণ এই ওখানে হুতি বসে আছে, ইরানের সঙ্গে সম্পর্ক ভালো। জিও জিও স্ট্র্যাটেজি কিরকম? জিও স্ট্র্যাটেজি হচ্ছে তুমি শত্রুপক্ষকে তোমার এলাকায় ঢুকতে দেবে না, তার জন্য ইরান রয়েছে ওখানে। আইএস হুতিকে লাগিয়ে দেবে, রেড সিতে দমাদ্দম দমাদ্দম করে মারতে লেগে যাবে। রাশিয়ান যুদ্ধ জাহাজ এই কি বলে আমেরিকার যুদ্ধ জাহাজ কোনো ডুবো জাহাজও আসবে না, রেড সি পেরোতে আসবে না, রেড সির আগেই থেমে যাবে। কারণ ইরান ওখানে আছে, ইরান থাকা মানে ইরানের বন্ধু হচ্ছে রাশিয়া। হ্যাঁ, ইরানের নৌবহরের ওখানে গিয়ে ওখান থেকে, হ্যাঁ ওখান দিয়ে আর একটু এগিয়ে গিয়ে ওখান থেকে মারবে। এখন আগে তো যেতে পারতো না, বঙ্গোপসাগর দিয়ে যেতে পারতো না, এখন তো বঙ্গোপসাগর ওপেন হয়ে গেছে, এখন সোজা ইরান চলে যাবে। ভারতবর্ষের চাবাহার বন্দর আছে ইরানে, ঠেকিয়ে দেবে ইরানে, ওখান দিয়ে মারবে। সব দিকে তো আটকানো আছে, সব দিকে তো আটকানো আছে। তুমি সমুদ্রের ম্যাপটা ফেলো, অ্যাটলাস ম্যাপটা, সমুদ্রের ম্যাপটা টেবিলে ফেলবে, টেবিলে ফেলে তুমি দেখো ইরান কোথায় আছে, রাশিয়া কোথায় আছে, ভারত কোথায় আছে, পাকিস্তান কোথায় আছে, বাংলাদেশ কোথায় আছে, ভুটান কোথায়, নেপাল কোথায়, শ্রীলঙ্কা কোথায়, তুমি দেখবে ভারত যা করে রেখে দিয়েছে এই এই অঞ্চলে কেউ ঢুকতেই পারবে না। সরি, এত কাশি হচ্ছে কেন বুঝতে পারছি না। দাদা, এক ভাই লিখছে এই মুহূর্তের সেরা ইউটিউবার এবং সাংবাদিক তরুণ দা, তার সন্ধ্যা 7টার কোনো খবর আমি মিস করি না, মাঝে মধ্যে দুপুরের সংবাদ হলে সেটা বোনাস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা আপনার কাছে শেষ একটা প্রশ্ন, আপনাকে অনেক কষ্ট দিলাম অনেকক্ষণ, শেষ যে প্রশ্নটা, এইটা প্রশ্নটা আসলে এটা প্রশ্ন না, আপনার কাছে এটা জানতে চাওয়া, আসলে আমরা কি আশা করতে পারি বাংলাদেশের মানুষ, মানে আমরা কি আসলে বাসা বাড়িতে ফিরতে পারবো কিনা, আমরা আমাদের দেশটাকে আগের মতন ফিরে পাবো কিনা? আগের মতো তো অবশ্যই ফিরে পাবে, সঙ্গে কিছু বোনাসও পাবে। বোনাস বলতে আন্তর্জাতিক স্তর থেকে প্রচুর সাহায্য আসবে, কয়েকশো বিলিয়ন ডলার তোমাদের রিজার্ভ হয়ে যাবে শেখ হাসিনা ফিরলে। ভারত তো দেবেই, রাশিয়াও বলেছে দেবে, এবং যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন আছে এবং অন্যান্য দেশগুলো রয়েছে, ভারতে ইশারা করলে ভারত তারাও যে যা 2-4 বিলিয়ন করে করে দিয়ে যাবে, 100-150 বিলিয়নের একটা পুঁজি করে দেবে, আর যেটুকু ক্ষয়ক্ষতি হবে ও ভারত করে দেবে, ঠিক করে দেবে। সুতরাং আমার ওই ওনার মতো কিছু বোনাসও পেয়ে যাবে। আমার যতটুকু মনে হয় সব খারাপের মধ্যে না, সব রাশেদ ভাই, সব খারাপের মধ্যে কিছু না ভালো লুকিয়ে থাকে, তুমি ভালোটা দেখবে। আপনার কাছে আর কি বলবো, আপনি নিজেই জানেন যে ছেলে পেলে কিভাবে ঘর ছাড়া বাড়ি ছাড়া, বাবা মার সাথে দেখা নেই। আমি গতকাল পরশুদিন একটা নিউজ পড়লাম যে বাবাকে ধরে, বাবা ছেলে দুজনকে ধরে নিয়ে গেছে, বাবা হসপিটালে মারা গেল, 17 বছরের ছেলেটা জেলখানে, জানো না বাবা মারা গেছে। এক ছাত্রলীগ কর্মীর একটা মেয়ে হয়েছে, 45 দিন বয়স ছিল, বাবাকে দেখেনি, বাবা জেলে। মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার মানে 8 দিন পরে কবরের চতুর্পাশে পাকা করতে গেছে, সেগুলো ভেঙে দিছে, কারণ তার বাবা আওয়ামী লীগ সমর্থক ছিল। তো এগুলো পরপর আসলে আর কাহা তো কতদিন এগুলো সহ্য করবে? এই যে যারা এগুলো করছে রাশেদ, তারা মনে করছে চিরকাল বোধহয় এইভাবে থাকবে। এর যে রিটালিয়েশন যেটা হবে,
সেটা সহ্য করার মতো ক্ষমতা তাদের থাকবে তো? আমার প্রশ্ন সেইটা, আর কিছু না। হিন্দিতে একটা কথা আছে, इंसान को इतना मत डराओ कि उसका डर खत्म हो जाए। মানুষকে এতটা ভয় দেখিও না যে তার ভয় শেষ হয়ে যায়। একটা মানুষের ভয় যদি শেষ হয়ে যায়, জানবে তার হারানোর আর কিছু নেই। এই যে এখন বাংলাদেশে এই যে আওয়ামী লীগে সব, আগে ঝটিকা মিছিল হতো, এখন তো দলে দলে মিছিল বেরোচ্ছে। মানুষের ভয়টা চলে গেছে। আর কদিন বাদে দেখবে একটা কোন একটা ঘটনা ঘটবে, একটা হঠাৎ করে একটা এমন ঘটনা ঘটবে, কি ঘটনা আমি জানি না, একটা ঘটবে, দেখবে আওয়ামী লীগের আর সাধারণ মানুষ পুরো রাস্তায় বেরিয়ে গেছে। তখন দেখবে কাউকে আর খুঁজে পাবে না, দুদ্দার করে সব পালাচ্ছে, লুঙ্গি তুলে পালাচ্ছে। আর ইউনূসের দিন অত্যন্ত করুণ হবে, আমি আগেও বলেছি, শেষ দিন অব্দি আমি বলে যাব, ইউনূসের মৃত্যুর আগে পর্যন্ত আমি বলে যাব যে ইউনূসের শেষ দিনটা অত্যন্ত করুণ হবে, এবং আমি সেই দিনটা দেখে যেতে চাই।